চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, কুমিল্লায় নিহত 1। বাইরের লোকজন আসি এখানে দাঙ্গা হাঙ্গামা করতেছে, বাজি উড়াইতেছে। আমরা চাই আমরা সুস্থ নির্বাচন, জনগণের যাচাই বাছাই করে চেয়ারম্যান বানাই নিবে। সন্ত্রাসীরা এলোপাতারি গুলি করা শুরু করছে এবং গুলি করার পরে চেয়ারম্যান সাহেব পড়ে গেছে, পড়ার পরে মারধর করছে। আমি নিজেও পাথর খাইছি। দুই মেম্বার সমর্থকদের ভিতরে ঝামেলা হয়ে মারামারি হয়ে একজন মারা গেছে। এখন আসলে কোন মেম্বার সমর্থক বা কোন সমর্থক সেগুলো যাচাই বাছাই সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন অনিয়মে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। ফলাফল মেনে না নেওয়ার মানসিকতার কারণে এমন সহিংসতা, মন্তব্য পর্যবেক্ষকদের। হার-জিত মানার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, তখনই একটা প্রতিযোগিতা হয়। কিন্তু যদি মনে করি না আমি অংশগ্রহণ করেছি, আমাকে জিততেই হবে, তো তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা, আশঙ্কা অনেক বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রামিম হাসান এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনিয়ম আর পুরনো পদ্ধতির কারণে ভূমি প্রশাসনে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। তথ্য সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল করার তাগিদ বিশেষজ্ঞদের। সরবরাহ না থাকায় দেশে দেখা দিয়েছে নিউমোনিয়া ও পোলিও টিকার তীব্র সংকট। নেই যক্ষ্মার টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জ, উদ্বিগ্ন অভিভাবক। রমজানের আগেই অস্থির দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে বাড়ছে দাম। দ্রুত আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাচারি বাড়িতে সাজ রব। কুষ্টিয়ার শিলাইদহে চলছে মেলার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। এবং ভয়াবহ দাবানলের থাবায় পুড়ে ছাই কানাডার ফোর্ট ম্যাকমারের একের পর এক স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে ২৫,০০০ বাসিন্দাকে। তেল উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে চতুর্থ পর্বে ৭০৩টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এছাড়া ফেনীর ২টি ইউনিয়নে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছে ১২ জন। রিপোর্টার ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর পরপরই লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। এতে আহত হন অন্তত ৩০ জন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত হন। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ৮ জনকে আটক করে পুলিশ। কোন সমর্থক সেগুলো যাচাই বাছাই সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একই উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদেও ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হন। এছাড়া দলিয়া ইউনিয়নে ভোট কেন্দ্র দখলের সময় দুর্বৃত্তদের বাধা দিলে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য। বাইরের লোকজন আসি এখানে দাঙ্গা হাঙ্গামা করতেছে, বাজি উড়াইতেছে। সন্ত্রাসীরা এলোপাতারি গুলি করা শুরু করছে এবং গুলি করার পরে চেয়ারম্যান সাহেব পড়ে গেছে, পড়ার পরে মারধর করছে। আমি নিজেও পাথর খাইছি। মাদারীপুরের কালকিনির একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ বাধা দিলে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে পুলিশ সহ আহত হন অন্তত ৫ জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে ৭২,৭৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকার নবাবগঞ্জেও অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নবাবপুর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেই দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের লাইনও দীর্ঘ হয়।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জে চলছে ভোট গ্রহণ। বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রগুলোতে আসেন ভোটাররা। বৃষ্টির কারণে স্কুলের দাঁড়িতে লাইন ধরা আছে, কোনো সমস্যা হচ্ছে না। প্রথমবার ভোট দিয়ে খুব ভালো লাগছে, শান্তি শৃঙ্খলাভাবে খুব সুন্দরভাবে ভোট দেওয়া হচ্ছে। এছাড়া ময়মনসিংহ ও রংপুরেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকটি কেন্দ্রের খবর সরাসরি জানবো। নির্বাচনের খবর জানাতে ঢাকার নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নে আছেন রিপোর্টার সমিত শুভ্র, ব্রাহ্মণবাড়িয়া সদরের আখাউড়া উত্তর ইউনিয়নে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে আছেন রিপোর্টার আতিয়া সজল। আমরা প্রথমে চলে যাচ্ছি সমিত্রর কাছে। সমিত্র, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের চতুর্থ ধাপের ভোট গ্রহণের এই পর্যায়ে একটু বৃষ্টির বাগড়া পড়েছে, যে কারণে দুপুরের দিকে আমরা যেটি দেখছিলাম যে একটু স্লথ হয়ে এসেছে ভোটারদের উপস্থিতি, সেটি একেবারেই কমে এসেছে এখন। এবং বলা চলে দু একজন ছাড়া বৃষ্টি উপেক্ষা করে আর কেউই আসছেন না আসলে ভোট কেন্দ্রে, এবং সে কারণে আসলে ভোট গ্রহণের যেই মাত্রা সেটি খানিকটা শিথিল হয়ে এসেছে। আর যেটি আমরা দেখতে পেয়েছি, এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে নারী ভোটারদের উপস্থিতি আমরা একটু বেশি দেখতে পেয়েছি নবাবগঞ্জ উপজেলার ভোট কেন্দ্রগুলোতে, বিশেষ করে গালিমপুর বা বারহা ইউনিয়নের যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি। মোট 6টি ইউনিয়ন আমরা এই পর্যন্ত ঘুরে দেখেছি। সবগুলোর ভোট কেন্দ্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে নারী ভোটারদের বেশি উপস্থিতি। এর পেছনে একটি কারণও খুঁজে পেয়েছি আমরা। আসলে নবাবগঞ্জ উপজেলার বেশিরভাগ পুরুষ সদস্য আসলে প্রবাসে জীবিকার তাগিদে থাকেন বলে পুরুষ সদস্যদের উপস্থিতি একটু কম থাকে, এবং সেই কারণে আসলে এই জনপদে নারী ভোটারদের অংশগ্রহণ আমরা বেশি দেখতে পাই। তারা এসেছেন, ভোট দিয়েছেন। তবে এখন কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেমন গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমি রয়েছি, এখানে মোট ভোটার রয়েছেন 918 জন, এবং তার মধ্যে 608 জনের ভোট জমা পড়েছে ভোট বাক্সে। অর্থাৎ বলা চলে যে অর্ধেকের বেশি ভোট বা অর্ধেক ভোট ইতোমধ্যেই কিন্তু জমা পড়েছে ব্যালট বাক্সে। এবং একই সঙ্গে যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু ভোট গ্রহণ চলছে। যদিও দু একটি অভিযোগের কথা আমরা শুনতে পেয়েছি, অভিযোগের কথা জানাচ্ছিলেন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা যে দু এক জায়গায় বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তার পোলিং এজেন্টের অনুপস্থিতি আমরা দেখেছি, তার পোলিং এজেন্ট ছিলেন না। এছাড়াও দু এক জায়গায় যেটি জানতে পেরেছি যে সময়ের আগে ব্যালট বাক্স সময়ের আগে বলতে আসলে যেই পরিমাণ ভোটার থাকার কথা ব্যালট বাক্সে তার চেয়ে বেশি ব্যালট জমা পড়েছে বলে দু একজন অভিযোগ করেছেন। তবে আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সঙ্গে, এই ধরনের অভিযোগের সত্যতা আসলে আমরা পাইনি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সহ অন্যান্য সবার উপস্থিতি কারণে আমরা বুঝতে পেরেছি যে ভোটারদের মধ্যে এক ধরনের সন্তোষও রয়েছে। এই রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের যিনি প্রিজাইডিং অফিসার তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কামাল হোসেন। আপনার কেন্দ্রে কি অবস্থা ভোট গ্রহণের? আমার কেন্দ্রে সকাল 8টা থেকে সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখানে আমাদের এজেন্ট 10 জন, প্রতি প্রার্থী একজন করে দিয়েছে, প্রত্যেকেই উপস্থিত আছে। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ধন্যবাদ। 68% ভোট কাস্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে, বলছিলেন প্রিজাইডিং অফিসার এই কেন্দ্রের। তবে জানিয়ে রাখি যে আসলে রাজধানীর একেবারে উপকণ্ঠে হওয়ার পর রাজধানীর যে উন্নয়ন মাত্রা তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার একটি অসতার কথা ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী কামরুজ্জামান মামুন রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, তার কাছে যাচ্ছি সেখানকার ভোটের খবর জানতে। সৌমিত্র, আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখন রয়েছি এবং আপনাকে জানিয়ে রাখি যে গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের যে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট যারা তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেউই কিন্তু কোনো ভোটার কিন্তু এখন এই ভোট কেন্দ্রে নাই। নিশ্চয়ই আপনি জেনে থাকবেন বা দেখে থাকবেন যে এখন এই ভোট কেন্দ্রে কিন্তু একটি ভোটারও নাই। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম যে প্রিজাইডিং অফিসার রয়েছেন মোশাররফ হোসেন, তার সঙ্গে তিনি জানিয়েছেন যে আসলে মধ্যদুপুর হওয়ার কারণেই কিন্তু এখন ভোটার উপস্থিতি কম। আর যদি আপনাকে এই কেন্দ্রের ভোটার সংখ্যা জানিয়ে রাখতে চাই তো বলতে হয় যে মোট ভোটার সংখ্যা কিন্তু 1038 জন, যার ভেতরে 608টি ভোট কিন্তু দুপুরের আগে পড়ে গেছে এবং এর ভেতরে কিন্তু নারী ভোটার রয়েছে 529 জন এবং পুরুষ ভোটার রয়েছে 509 জন। নারী ভোটারের সংখ্যা কিন্তু এই কেন্দ্রে বেশি রয়েছে এবং এই ভোট যতটা পড়েছে 608টি, এটিকে আসলে 52% বলা হচ্ছে যে 52% ভোট এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে এসে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর একটি তথ্য আপনাকে জানাই যে এখানে যে 3 জন আসলে চেয়ারম্যান পদে লড়ছেন, একজন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হান্নান ভূঁইয়া এবং বিএনপি সমর্থিত আলামিন ভূঁইয়া এবং জাতীয় পার্টি সমর্থিত জামাল ভূঁইয়া। তো জাতীয় পার্টি সমর্থিত জামাল ভূঁইয়া যিনি রয়েছেন তিনি কিন্তু নির্বাচন বয়কট করেছেন এবং শুধু তিনিই নন, আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ,
বরখার এবং মুগড়া, এই 4টি ইউনিয়নের যে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই আসলে নির্বাচন বয়কট করেছেন। আসলে তারা সংবাদ সম্মেলন করে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তারা নির্বাচন বয়কট করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানাই যে এর আগে কিন্তু আমরা 3 থেকে 4টি কেন্দ্র ঘুরে এসেছি এবং সেই কেন্দ্রগুলোতেও দেখেছি যে আসলে ভোটার সংখ্যা দুপুর বেলায় কিছুটা শিথিল হয়েছে এবং ভোটার উপস্থিতিও কিছুটা কম আমরা দেখেছি। এছাড়া 2টি ইউনিয়নে কিন্তু আমরা কিছু অনিয়মের অভিযোগও পেয়েছি এবং সেই চিত্র আমরা ধারণ করেছি। তা হলো যে সেই 2টি ইউনিয়নে কিন্তু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আরেকটি ইউনিয়নে কিন্তু কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে এবং আরেকটি কেন্দ্রে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকার পরে ঘণ্টাখানিক পরে সেই ভোট গ্রহণ আবার শুরু হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ভোটাররা এখন এই কেন্দ্রে, আমরা এখন যে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এই কেন্দ্রে কিন্তু একটি ভোটারও নাই এবং বাদবাকি যে ভোটাররা রয়েছেন, বাকি যে 48% ভোটার যাদের ভোট এখনো পড়েনি তারা আসলে এই দুপুর পরপরই ভোট দিতে আসবেন বলে প্রত্যাশা করছেন এখানকার প্রিজাইডিং অফিসার। তো আমরা এখন চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী আতিয়াস সজল। ধন্যবাদ কামরুল। আপনাকে যেটা জানিয়েছেন যে আজকে যে সারা দেশে 4th দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার ভিতরে ফেনীর 2টি উপজেলা রয়েছে। সেই 2টি উপজেলার ফেনী সদর উপজেলা 4টি এবং ছাগলনাইয়া উপজেলার 5টি ইউনিয়ন, এই মোট 9টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাকে আজকে জানিয়ে রাখি যে এই 9টি ইউনিয়নে 32 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং ইতোমধ্যে নির্বাচন শুরুর আগে থেকেই 2 জন সনুয়া ইউনিয়ন এবং সদরের সোনিয়া ইউনিয়ন এবং ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে 35 জন চেয়ারম্যান সদস্য, ইউপি সদস্য অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন। আজকে যে সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে, সকাল 8টা থেকে আমরা দেখেছি সকালে কিছুটা নির্বাচনী পরিবেশ ছিল, লাইনের ভোটার ছিল, আর যত বেলা বাড়তে থাকে পরিবেশটা কিছুটা ফিকে হতে থাকে। আর বিশেষ করে যে আমরা দেখেছি ছাগলনাইয়ার যে 2টো ইউনিয়নের ভিতরে বিশেষ করে ইউপি সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এখানে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার সদস্যের 2 ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 4 জন গুলিবিদ্ধ হয়েছে সেখানকার ঘটনায় এবং যারা ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়াও আমরা যেটা দেখছি মহামায়া উত্তর সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার 2 সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় 6 জন গুলিবিদ্ধ হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি মামুন, আমি সদর হাসপাতালে গিয়েছিলাম, ফেনী জেলা সদর হাসপাতালে। ওখানে গিয়ে ডাক্তার, যেখানে মেডিকেল অফিসার রয়েছেন চিকিৎসাধীন জরুরি বিভাগের সঞ্জয় কুমার পাল, উনি যেটা জানিয়েছেন আজকে এখন পর্যন্ত তারা প্রায় 20-25 জন রোগীকে তারা রিসিভ করেছেন, চিকিৎসা দিয়েছেন, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ এবং তাদের ফেনী থেকে আমরা 1 পুলিশ সদস্য সহ 11 জনকে তারা চিকিৎসা দিয়েছেন। এবং আরো যেটা জানিয়েছেন যে পার্শ্ববর্তী জেলা রয়েছে কুমিল্লার 14 গ্রামের আলকরা অঞ্চল থেকেও বেশ কিছু লোক এখানে এসেছে। আর আমি একটা যেটা জানাতে চাচ্ছি যে আমি একটা কেন্দ্রে রয়েছি, সেটা হচ্ছে ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের এখানে যে রয়েছে ঘোষাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কিছুক্ষণ আগে এখানে মেম্বার সমর্থক, এখানে কোনো চেয়ারম্যান প্রার্থী নেই, 4 জন এই যে কেন্দ্রে 4 জন ইউপি সদস্য সমর্থক রয়েছেন। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় যে 8টি বুথ রয়েছে, সবকটা বুথের নিরাপত্তার স্বার্থেই আমরা দেখছেন যে এই সবগুলো বাক্স এখানে আনা হয়েছে এবং বাইরে কোনো ভোটার আমরা লক্ষ্য করতে পারিনি যারা লাইনে আছে। মনে হচ্ছে আতঙ্কিত হয়ে হয়তো কেউ কেন্দ্রে আসছেন না, কিন্তু নিরাপত্তার স্বার্থে সবগুলো বাক্স এখানে এনে রাখা হয়েছে। তবে এখানকার প্রিজাইডিং অফিসার আমাদের কাছে জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 50% ভোট এখানে কাস্টিং হয়েছে। এখানকার ভোটার সংখ্যা ছিল 3142। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রামিন, 3টি এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টাররা। সেখানে গালিমপুর ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষ, আখাউড়াতে প্রার্থীদের বয়কট এবং পাঠাননগর ইউনিয়নে আমরা দেখেছি যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজনৈতিক সংস্কৃতির অভাবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পর্যবেক্ষক সমর রায়। তার মতে এ কারণে নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। আমি আগেই বলছি যে আমি যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তখন প্রতিযোগিতায় যদি হার জিত না মানার মানসিকতা তৈরি না হয় তাহলে এই পরিস্থিতি উন্নতি করা খুব কঠিন। হার জিত মানার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, তখনই একটা প্রতিযোগিতা হয়। কিন্তু যদি মনে করি না আমি অংশগ্রহণ করেছি আমাকে জিততেই হবে, তো তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা, আশঙ্কা অনেক বেশি। জমির কাগজপত্র সংরক্ষণে ত্রুটি, তথ্য সরবরাহে ভোগান্তি ও ভূমি প্রশাসনে অনিয়মের কারণে সারা দেশেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। বিদ্যমান আইনের সংস্কার ও তথ্য সংরক্ষণে আধুনিক পদ্ধতি গ্রহণ না করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলেও মনে করেন তারা। অন্যদিকে দলিল নিবন্ধন ও জরিপ অধিদপ্তরের আশ্বাস,
ডিজিটাল পদ্ধতিতে দলিল, নকশা ও খতিয়ান সংরক্ষণের কার্যক্রম শুরু হলে সুবিধা পাবেন জনগণ। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঝুঁকিমুক্ত ও সহজ উপায়ে তথ্য সরবরাহের লক্ষ্যে নিবন্ধন কর্তৃপক্ষ ও জরিপ অধিদপ্তর 2011 সালে দুটি প্রকল্প হাতে নেয়। নামজারিতে SMS পদ্ধতি চালু হলেও তা সীমাবদ্ধ রয়ে গেছে কয়েকটি পাইলট প্রকল্পের মধ্যেই। এছাড়া তেমন এগোয়নি ডিজিটাল দলিল নিবন্ধন কার্যক্রম। 10-15 বছর ধরে এটা আলোচনায় আছে। কাজের অগ্রগতির ক্ষেত্রে খুব একটা এগিয়েছে বলে আমার অন্তত জানা নাই। মোটামুটি ভাবে ওই প্রান্তেই আমরা আছি। আমি একটা চুক্তি আছে, এটা যেমন সঠিক সফটওয়্যার আমরা কয়েকবারই চেক করেছি, এটা ইট ইজ নট ইয়েট ফাইনালি চেকড অ্যান্ড ইট ইজ ডেলিভারি ইজ নট টেকেন। বিশেষজ্ঞরা বলছেন, সংরক্ষণ দুর্বলতা ও জবাবদিহি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কর্মকর্তা কর্মচারীরা ভুয়া দলিল ও নথিপত্র তৈরি করে আর্থিক অনিয়মের সুযোগ নেয়। মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েন জনগণ। ফৌজদারি এবং দেওয়ানি মামলার কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত মামলা হচ্ছে ভূমিকেন্দ্রিক, এবং তার একটা বড় কারণ হচ্ছে আমাদের রেকর্ড সংরক্ষণ পদ্ধতি, আমাদের আইনি জটিলতা, ভূমি প্রশাসনের মধ্যে যে নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির যে প্রাধান্য, তার কারণে এগুলি হচ্ছে। দেশের 7টি জেলার 45টি উপজেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে নকশা ও খতিয়ান সংরক্ষণের কাজ। 2017 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে সারা দেশে। এসব স্থানে কাগজপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে এখনই ভোগান্তি কমার দাবি সংশ্লিষ্টদের। ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি প্রকল্পের আওতায় 65 লক্ষ খতিয়ান এবং তৎসংশ্লিষ্ট 18,000 মৌজা ম্যাপ স্ক্যানের কার্যক্রম চলমান রয়েছে। ম্যাপগুলো ইতিমধ্যে স্ক্যান সম্পূর্ণ হয়েছে এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ ইতিমধ্যে 90% সমাপ্ত হয়েছে এবং এই প্রজেক্টের আওতায় একটি ডাটা সেন্টার স্থাপন করা হবে। ভূমি বিশেষজ্ঞদের মন্তব্য, এই পদ্ধতিতে জটিলতা কমলেও প্রশাসনিক অনিয়ম না কমালে সুফল বঞ্চিত হতে পারেন জনগণ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিলকে যৌক্তিক দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে দেশে মাদক ব্যবসায়ী ও অশিক্ষিতরা পয়সার জোরে সংসদ সদস্য নির্বাচিত হয়, সেই দেশের সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া যায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে তার বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণ করারও আহ্বান জানান রিজভী। $300 মিলিয়ন কথা বলা হয়েছে, 2,500 কোটি টাকার কথা। সেটার একটা তথ্যের উপর ভিত্তি করে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বলেছেন, প্রমাণ করার দায়িত্ব তো আপনার, সজীব ওয়াজেদ জয় সাহেবের। প্রমাণ করার দায়িত্ব তো বেগম খালেদা জিয়ার না। এখানে ড্রাগ লিডার এমপি হয়ে যাচ্ছে, এখানে আপনার ব্ল্যাক স্মাগলার সে এমপি হয়ে যাচ্ছে, অশিক্ষিত লোক এমপি হয়ে যাচ্ছে টাকার কারণে। এইখানটায় ওই এমপিরা যদি একজন বিচারপতিকে অভিশংসন করেন, তো সেটা তো ন্যায়সঙ্গত হবে না। আর এদিকে জনগণের ক্ষমতায় বিশ্বাসী নয় বলেই বিএনপি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলকে যৌক্তিক দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়নপ্রাপ্ত ষষ্ঠ পর্বের প্রার্থীদের নামও ঘোষণা করেন। এ সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী না বলেই এই ষোড়শ সংশোধনের মাধ্যমে জনগণের ক্ষমতাটা যে অধিকার যে হরণ করা হয়েছে, সেটার পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। আমরা আশা করি যে রিভিউর মাধ্যমে এই রায় স্থগিত করে আবারও জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। দেশে নিউমোনিয়া এবং পোলিও টিকার তীব্র সংকট চলছে। নেই যক্ষ্মা টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জও। নির্দিষ্ট সময়ে টিকা না পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আন্তর্জাতিকভাবে সরবরাহ না থাকায় সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলেও আশা তাদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। রোগ প্রতিরোধের জন্য 1979 সাল থেকে দেশে শিশুদের বিনামূল্যে টিকা দিচ্ছে সরকার। 10টি রোগের প্রতিরোধের জন্য 1 মাস থেকে 15 মাসের মধ্যে এই টিকাগুলো শিশুদের দেয়া হয়। সম্প্রতি নিউমোনিয়া, পোলিও এবং যক্ষ্মার টিকা শিশুকে দিতে না পারায় উদ্বিগ্ন অভিভাবকরা। আমি প্রথমবারের মতো ওকে টিকা দিতে আসছি, কিন্তু টিকা নাই, সেজন্য টিকা দিতে পারিনি।
নিউমোনিয়া টিকা নাই, সেজন্য আমার বাচ্চাকে নিউমোনিয়া টিকা দিতে পারিনি। কবে নাগাদ দিতে পারবে তাও আমরা বলতে পারতেছি না। আমরা এটা নিয়ে খুবই চিন্তিত উদ্বিগ্ন যে বাচ্চাটা কবে টিকা দিতে পারে। আইপিভি নামে একটা টিকা সেটা দিতে পারে নাই, বলা হয়েছে যে সারা বরিশালে। গত 2 মাস ধরে টিকার এই সংকট বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বিষয়টি আমরা শুরুতেই ইপিআই সদর দপ্তর ঢাকায় অবহিত করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বিদেশ থেকে উক্ত টিকা আমদানির প্রক্রিয়া চলছে। আমদানি করা মাত্রই আমাদেরকে তারা উক্ত টিকা সরবরাহ করবে। তবে অচিরেই এই সমস্যা দূর হবে বলে আশা করছেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। শুধু বরিশাল না, এটা সারা বাংলাদেশ তথা গ্লোবালি এই সমস্যাটা রয়েছে, কারণ যেখান থেকে সাপ্লাই দেওয়া হয় সেখান থেকে আমরা এই ভ্যাকসিনটা না পাওয়ার কারণে দিতে পারছি না। আমি আশা করি যে হয়তো এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে। 2015 সালে দেশে 37,07,000 শিশুকে 10টি রোগের প্রতিরোধের টিকা দেওয়া হয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন। পরে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। গত 23 এপ্রিল বাসা থেকে ক্যাম্পাসে যাবার সময় শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। জ্ঞানের পরিব্যাপ্তি ঘটবে না এবং শিক্ষক তাদের প্রাণের শিক্ষকের বিচারের বাংলাদেশে জঙ্গিবাদ ও আইএস রয়েছে দাবি করে দেশে একটি বিদেশি মহল প্রবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ধানমন্ডিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, নানা ধরনের ষড়যন্ত্রের মধ্যে রয়েছে বাংলাদেশ। আজকে দেশটাকে ধ্বংস করতে চায়, এরা দেশটাকে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে চায়, এরা দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায় এবং এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে আন্তর্জাতিক মহল বাংলাদেশে কোনোভাবে আজকে জঙ্গিবাদ দমনের নামে, ষড়যন্ত্র দমনের নামে বাংলাদেশে কোনোভাবেই প্রবেশ করতে পারবে সেই একটা ক্ষেত্র এরা তৈরি করতে চায়। আমরা তাদের এই ষড়যন্ত্র ব্যক্ত করে দেব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকে, এদের মোকাবেলা করি। জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের বিচার বন্ধে কোনো প্রকার সাফাই বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে বাংলা একাডেমিতে ডক্টর আনোয়ার হোসেন রচিত অনন্ত আমরা চুপ থাকব না গ্রন্থের আলোচনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা ধর্মের নামে সহিংসতা ও গুপ্ত হত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। জ্বালাও পোড়াও আর মানুষ হত্যা করে বাংলাদেশে মুক্ত বুদ্ধি চর্চা বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনৈতিক জোটের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। বিষয় সৃষ্টি হতে পারে যে কারণে এড়িয়ে বিচার শুরু করা, ৭১-এর খুনিদের ধর্ম ব্যবসায়ীদের আঘাতের মুখে এই দলে আমি গুপ্ত হত্যাকারীর পক্ষে অথবা তেতুল হুজুরদের পক্ষে অথবা জঙ্গি সন্ত্রাসের পক্ষে কোন ধরনের সাফাই গায়ে চলতে পারে না, সাফাই গ্রহণযোগ্য না। সপক্ষের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনি কোনোভাবেই এমন কুক্তি করবেন না, এমন কথা বলবেন না যা জঙ্গি সন্ত্রাস এবং গুপ্ত হত্যাকারীরা আশকারা পায়। আইপিএলের খবর। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাইজিং পুনে সুপার জায়ান্টস। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4:30টায়। চলতি আসরে প্রথম দেখায় ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসকে 13 রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ঘরের মাঠে ইনজুরির সঙ্গে লড়াই করা সুপার জায়ান্টসদের মুখোমুখি হবে বেঙ্গালুরু। আসরের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ নিয়েও চলতি আসরে 7 ম্যাচে মাত্র 2টি জয় পেয়েছে কোহলির দল।
বেঙ্গালুরুর সবচেয়ে সফল বোলার অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন এখন পর্যন্ত 9টি উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেছেন প্রায় 9 রান। একই অবস্থা দলের অন্য বোলারদের। তাই বেঙ্গালুরুর জয়টা অনেকটাই নির্ভর করছে টস ভাগ্য ও ব্যাটসম্যানদের উপর। এখন পর্যন্ত কোহলি 433 এবং ডি ভিলিয়ার্স করেছেন 320 রান। তবে গেল 3 ম্যাচে মাত্র 8 রান করা গেইল লড়ছেন নিজের সঙ্গে। দলের তারকা ক্রিকেটারদের ইনজুরিতে বিপাকে পড়েছে ধোনি বাহিনী। তবে দলের নতুন মুখ ওসমান খাজা ও জর্জ বেইলিকে নিয়ে ভালো কিছু করতে চাইবে সুপার জায়ান্টস। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নে আছেন রিপোর্টার কমল দে এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি ইউনিয়নে আছেন রিপোর্টার ইকরামুল কবির। নির্বাচনের খবর জানতে প্রথমে চলে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ তামিম। সকাল থেকে শান্তিপূর্ণভাবে হাটহাজারী উপজেলা 14টি ইউনিয়নে ভোট গ্রহণ চলল। দুপুরের দিকে এসে কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে কিন্তু বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এর মধ্যে আমি প্রথমে বলি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে একটি 9mm পিস্তল এবং 15 রাউন্ড গুলি সহ বিজিবি আটক করেছে। বিজিবি কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত করেছেন দুপুর 12টা বা 12:30টার দিকে নুরুল আজিম রনি এবং তার কয়েকজন সহকর্মী সহ মির্জাপুর ইউনিয়ন একটি কেন্দ্রের মধ্যে তারা সংঘাতের চেষ্টা চালায় এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। এরপর পরে কিন্তু তাকে সেখান থেকে আটক করে হাটহাজারী থানা নিয়ে আসা হয়েছে। এছাড়া আরো কয়েকটি কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, একজন আনসার এবং একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরো প্রায় 5 জন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবার আমি বলি, আজকে যে সকাল থেকে কিন্তু আমরা দেখি উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছিল। সকাল 11টা পর্যন্ত অনেকটা উৎসব মুখর এবং প্রখর রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইন ধরে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে এবং ভোট দিয়েছে। আর 11টার পর থেকে মূলত সংঘাতটি শুরু হয়। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি, বিশেষ করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কেন্দ্র দখল হয়েছে বলেই বারবার অভিযোগ উঠছে। বিশেষ করে বিএনপির প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন এবং তাদের কর্মী সমর্থকরা দাবি করছেন 11টার পর পরে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কেন্দ্রে ঢুকে দখল করে জাল ভোট দিয়েছে। এরকম আমরা কয়েকটি কেন্দ্র তারা দেখেছি, আমরা সেরকমই কিছু চিত্র। এমনকি আমাদেরকে একটি কেন্দ্র ঢুকতে পর্যন্ত বাধা দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে এই কেন্দ্রটি হচ্ছিল মূলত ধলই এলাকার মধ্যে। এখন আমরা দেখেছি দুপুরের পর রোদ যখন প্রখর হয়েছে এবং রোদের মাত্রা বেড়েছে, এখন কিন্তু ভোট কেন্দ্রগুলো কিন্তু সবগুলো একই চিত্র, অর্থাৎ এখন অনেকটা ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য অবস্থা রয়েছে। তবে ভোটের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন হয়তো দুপুর যখন গড়িয়ে কিছুটা রোদ কমে আসবে তখন হয়তো আবার ভোটার উপস্থিতি কিছুটা বাড়বে। তবে কিছু কিছু কেন্দ্রে সংঘাতের খবর পাওয়া কিন্তু হাটহাজারী একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে এবং আরো একটি কেন্দ্রের মধ্যে তারা ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ রেখেছিল। অর্থাৎ সকালবেলা যে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছিল, এখন অনেকটা ভোটার শূন্য এবং কিছুটা এলাকায় সংঘাতের মধ্যে দিয়ে কিন্তু এখন পর্যন্ত হাটহাজারীর 14টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে হাটহাজারী ভোট গ্রহণের সর্বশেষ খবর। এখন সিলেটের খবর জানার জন্য আমরা চলে যাব সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ কমল। সিলেটে সব জায়গায় একটি উৎসব মুখর পরিবেশে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও 8টা থেকে 11টা পর্যন্ত সিলেটে বেশ হালকা কোনো সময় ভারী বৃষ্টিপাত হয়েছে, তা উপেক্ষা করে ভোটাররা বেশ সারিবদ্ধভাবে এসে সিলেটের যে এই দক্ষিণ সুরমা উপজেলা রয়েছে এই 60টি ইউনিয়নের 66টা কেন্দ্রে এসে ভোট দিয়েছে। আমরা দেখেছি, আমি এখন আছি বড়ইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রেও ইতিমধ্যে প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন যে 60% মতন ভোট ইতিমধ্যে পড়েছে এই ভোট কেন্দ্রে। প্রায় 2500 ভোট রয়েছে এই কেন্দ্রে। এই কেন্দ্র সহ যে সিলেট বিভাগের সিলেট জেলার 3টি উপজেলা এবং মৌলভীবাজারের 2টি উপজেলা সহ যে 38টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 38টি ইউনিয়নে 369টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাকে এই কেন্দ্র পরিদর্শন করে গেছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি আমাকে জানিয়েছেন বিশ্বনাথ, এই দক্ষিণ সুরমা এবং গোলাপগঞ্জ 3টি উপজেলায় উনি পরিদর্শন করে এসেছেন এবং 3টি উপজেলাতেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর এখন পর্যন্ত পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এখন বেলা প্রায় 1.5 ঘন্টার মতন সময় বাকি রয়েছে ভোট শেষের। এই 1.5 ঘন্টার সময়ে কিছু কিছু ভোটাররা আসছেন, আবার ভোট দিয়ে চলে যাচ্ছেন। হালকা অবস্থা প্রত্যেকটি ভোট কেন্দ্রে অবস্থান রয়েছে। সিলেটের যে 3টি উপজেলা 24টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি যে
মৌলভীবাজারের আমাদের প্রতিনিধি শাহলিদুর রহমান আমাকে জানিয়েছে মৌলভীবাজারের যে 14টি ইউনিয়নের কুলাউড়া এবং রাজনগরের 6টি এবং 8টি মিলিয়ে 14টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই 14টি ইউনিয়নেও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু মিলে সিলেটের আজকে একটি উৎসবমুখর পরিবেশ এবং আবহাওয়া ছিল দুপুর 11টার পর থেকে অত্যন্ত অনুকূল, একটি ঠান্ডা আবহাওয়ার মধ্যে ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং শান্ত পরিবেশে এসে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। বলা যায় আমরা সিলেটে যে অতীতের যে 3টি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো, আজকে 4র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব ইউনিয়ন পরিষদে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারবে এই ব্যাপারে আশাবাদী রয়েছে প্রশাসনের সব কর্তা ব্যক্তিরা। রামিম, এ ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদে যদি কোনো ধরনের কোনো সংবাদ আমরা আপডেট পাই তাহলে সেটা আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদের জানিয়ে দেব। চট্টগ্রামের ফতেহাবাদ থেকে রিপোর্টার কমল দে এবং সিলেটের বড়ইকান্দি ইউনিয়ন থেকে ইকরামুল কবির জানাচ্ছিলেন এবং মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচনের খবরই জানালেন তারা। রমজানের আগেই অস্থির হয়ে উঠেছে দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে দেশের বাজারে দিন দিন বাড়ছে ছোলার দাম। গত বছর এ সময় প্রতি কেজি ছোলা পাইকারি পর্যায়ে 65 টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 85 টাকায়। সরকারি পর্যায়ে দ্রুত ছোলা আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে রমজানে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের অন্যান্য সময় দেশে ছোলার তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, যার পরিমাণ অন্তত 70 থেকে 80 হাজার মেট্রিক টন। প্রতি বছরই এ নিয়ে চলে নানা কারসাজি। এই বছরও যেন কারসাজি বাদ যাচ্ছে না। রমজান শুরুর আরো 1 মাস বাকি থাকলেও বেড়েই চলেছে ছোলার দাম। আর এবার রপ্তানিকারক দেশগুলোতে খরার কারণে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। গত বছর এই সময় আপনার 65 থেকে প্রকারভেদে 70 টাকা পর্যন্ত কেজি ছিল, আর এই বছর আপনার 80 থেকে 85 টাকা পর্যন্ত কিলো প্রকারভেদে এখানে ছোলা পাইকারি মার্কেটে বিক্রি হচ্ছে। ফসল উৎপাদন অত্যন্ত কম হয়েছে। ইটিভিতে একই অবস্থা, মায়ানমারে একই অবস্থা, এবং বিভিন্ন দেশ বায়ার হওয়ার কারণে ছোলার দামটা খুব বেড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে গত বছরের এই সময়ে প্রতি মেট্রিক টন ছোলার দাম $550 হলো, এখন তা বিক্রি হচ্ছে $1100। এই বছর এটা 1000 থেকে $1150 বুকিং হয়ে গেছে এবং মালও পর্যাপ্ত পরিমাণ আসে নাই। ছোলার দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ঠেকাতে টিসিবির মাধ্যমে দ্রুত আমদানি এবং তা বাজারে সরবরাহের পরামর্শ এই ব্যবসায়ী নেতার। টিসিবি এবং সরকারের মাধ্যমে এবং ব্যবসায়ীদের মাধ্যমে এটা আমদানি করতে হবে এবং রমজান মাসে অন্তত 10-15 দিন আগে যাতে আমাদের এই মাল এখানে পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে ছোলার চাহিদার পরিমাণ 70,000 মেট্রিক টন বলা হলো। চলতি অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত দেশে 1,36,711 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। বিকেলে স্বাধীনতা কাপের ফাইনালে লড়বে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। প্রথম শিরোপা জিততে চায় বন্দরনগরীর ক্লাবটি, আত্মবিশ্বাসী ধানমন্ডির জায়ান্টরা। 25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়িতে এখন সাজ রব। শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছা আর রঙের কাজ, তাই পর্যটকদের পদচারণায় মুখর এখন কাচারি বাড়ি প্রাঙ্গণ। এলাকাবাসীর অভিযোগ, বিশেষ দিনগুলো ছাড়া কাচারি বাড়িতে প্রশাসনের কোনো নজরদারি থাকে না। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, তাই উৎসবের আমেজ শাহজাদপুরের কাচারি বাড়িতে। রাত দিন এক করে চলছে রং আর সাজসজ্জার কাজ। এই উপলক্ষে পর্যটকদের আনাগোনায় মুখর এখন কাচারি বাড়ি প্রাঙ্গণ। আসছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ দেশি বিদেশি পর্যটক। ঘুরে ঘুরে দেখছেন জাদুঘরে থাকা রবি ঠাকুরের ব্যবহার্য পালঙ্ক, চেয়ার, টেবিল সহ বিভিন্ন নিদর্শন। বাচ্চাদের অনেক কিছু জানার দরকার আছে রবীন্দ্রনাথ সম্বন্ধে, আমি আমার বাচ্চাদের এটা জানানোর জন্য তার জিনিসপত্র, ব্যবহারের জিনিসপত্র দেখে হয়তো এরকম মনে হয় যে সে আমাদের কাছে আছে, সে আমাদের পাশে আছে। এলাকাবাসীর অভিযোগ, 25শে বৈশাখ এলে তৎপরতা বেড়ে যায় প্রশাসনের। অন্য সময়গুলোতেও নজরদারি বাড়ানোর দাবি তাদের। যে নীলকুঠিটা আছে, একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানাই যে ঘরটি সংস্কার করা হোক। 25শে বৈশাখ আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কিনে আমরা গবেষণা করি, বিভিন্ন আয়োজন থাকে। 25শে বৈশাখ চলে গেলে তো আমরা এটা নিয়ে পাই না। এর মধ্যে 3 দিনব্যাপী আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে কাস্টোডিয়ান, আর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সংসদ সদস্যের। নিরাপত্তার ব্যাপারে এখানে তো আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী আছে, আমাদের দলীয় নেতৃবৃন্দ আছে। এবারও ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠান আমরা পালন করব। জাদুঘর এবং অডিটোরিয়ামে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটাও আমরা সম্পূর্ণ করছি এবং সম্পূর্ণ কাছারি বাড়িতে যে বাগান রয়েছে এবং আশেপাশে যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো ধোয়া মোছার কাজ এবং বাগান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পূর্ণ কাজগুলি আমরা আস্তে আস্তে করে ফেলছি। 1890 থেকে 1897 সাল পর্যন্ত শাহজাদপুরের কাচারি বাড়ি থেকে জমিদারি দেখাশোনা করেন কবিগুরু। এখানে বসে রচনা করেছেন বিসর্জন, পোস্টমাস্টার, ছুটি ও সমাপ্তি সহ অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি কানাডার আলবার্টা প্রদেশের দাবানল। পুড়ে গেছে 2,10,000 একর এলাকা। আগুন নেভানোর চেষ্টা অব্যাহত থাকলেও তেল সমৃদ্ধ ফোর্ট ম্যাকমারে শহরে একটি তেল উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। বিমানে করে প্রায় 5,500 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে ওই এলাকার 25,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হলো। আগামী রোববার ওই এলাকায় বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আগুনের লেলিহানে এভাবেই মুহূর্তে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আলবার্টা প্রদেশের অনেক সাজানো সংসার। স্মরণকালে ভয়াবহ দাবানল গ্রাস করে ফেলছে পুরো শহরকে। এর তীব্র আক্রোশে পুরে ভস্ম হচ্ছে বনভূমি, বসতভিটা, অফিস আদালত, বাদ পড়ছে না কিছুই। দাবানলের ব্যাপকতায় তেল সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমারের একটি তেল উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার খাতিরে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার সুযোগও প্রায় বন্ধের পথে। শহরকে ঘিরে 200 ফুট উঁচু আগুনের বলয় তৈরি হওয়ায় ধোঁয়া আর আগুনের কুণ্ডলীর ফাঁদে আটকা পড়েছে উদ্ধারে নিয়োজিত 1500 গাড়ি। আলবার্টার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আবেদন পূরণের চেষ্টা করছে সরকার। দাবানলের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, প্রতিনিয়ত বায়ুর গতি ও দিক পরিবর্তিত হচ্ছে। তাই পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছি আমরা। আগুন লাগার পরপরই যারা এলাকা ছাড়তে পেরেছেন তাদের ঠাঁই হয়েছে প্রতিবেশী শহর এডমন্টনের আশ্রয়কেন্দ্রে। বিধ্বস্ত জনপদের এই বাসিন্দারা শিগগিরই নিজ বাড়িতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এতদিনে হয়তো আমাদের বাড়ির সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এটা খুবই বেদনার। জানি না বসতভিটার কতটুকু অক্ষত ফিরে পাবো। এদিকে 150টি হেলিকপ্টার, 295টি ভারী সরঞ্জামবাহী গাড়ি ও 27টি বিমানের সহযোগিতায় অবিরাম কাজ করে চলেছেন 1000-এরও বেশি দমকল কর্মী। যদিও গেল কয়েকদিনের এ চেষ্টার ফলে মিলেছে খুব কমই। জাহিদুর রহমান, সময় সংবাদ। স্বাধীনতা কাপের খবর। ফাইনালে আজ মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। ঢাকার ফুটবলের বড় কোনো আসরের ফাইনালে এই প্রথম দেখা হচ্ছে দু দলের। মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে তাই শিরোপা জিততে চায় দুই আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। জাহিদের এই গোলের সঙ্গেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছিল চট্টগ্রাম আবাহনী। আর মাত্র একটি ধাপ স্বপ্ন পূরণের মঞ্চে জয়ী হতে তাই কঠোর অনুশীলনে ব্যস্ত পুরো দল। মামুনুল, রায়হান, নাসিরদের নিয়ে দেখলে মনে হবে সাজানো গোছানো চট্টগ্রাম আবাহনী। তবে অনুশীলন করলেও আইনের মারপ্যাচে পড়ে খেলা হবে না 5 ফুটবলারের। আমাদের সাথে বিগ টিমের সাথে খেলা, আমাদের টিম অনেক বড় টিম। খেলা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে আসলে আগে সেফ ফুটবল। মামুনে থাকলে আমার জন্য অনেক সুবিধা হতো। মামুন মিডলই করতে পারতো, আপনার টিমটা গোছাইতে পারতো। এখন আমাদের মাঝে মধ্যে টিমের একটু সমস্যা হইতেছে। গেল বছর শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতে দেশের ফুটবলে নিজেদের জানান দিয়েছিল চট্টগ্রামের জায়ান্টরা। এবার স্বাধীনতা কাপে গ্রুপ পর্বে মোহামেডানের কাছে 5-0 গোলের হার ছাড়া আর কোনো ম্যাচে হারেনি তারা। ফ্যাব্রিস নোয়েল, অ্যালিসন ওডুকা, তারিক আল জানাবিরা আছেন দারুণ ছন্দে। সবার সমন্বিত চেষ্টা দিয়ে জয়ের ছক কষছেন কোচ। লুকিং ফরওয়ার্ড উইথ টিম। এটা আমার কোচিং ক্যারিয়ারের প্রথম বড় কোনো ক্লাবের হয়ে ফাইনাল। ফুটবলাররা সবাই ভালো ফর্মে আছে। মাঠে সবাই জ্বলে উঠতে পারলে শিরোপা জেতা সম্ভব। অন্যদিকে গ্রুপ পর্ব কোনো রকমে পার হলেও মূলত সেমিফাইনালে শেখ জামালকে 6-0 গোলে বিধ্বস্ত করে পুরো দমে বদলে গেছে আবাহনী। দীর্ঘদিন ধরেই ঢাকার ফুটবলে শিরোপা অধরা আছে ধানমন্ডির জায়ান্টদের। মাঝপথে কোচ দ্রাগো মামিদ চলে গেলেও তাতে ফুটবলারদের পারফরমেন্সের ধার কমেনি এতটুকু। 6 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন সানডে। লিটাকো খেলছে
খেলছেন দারুণ। জয়ের ব্যাপারে তাই বেশ আত্মবিশ্বাসী আবাহনী। ফার্স্ট ম্যাচটা খুবই সুন্দর খেলছে এবং সেকেন্ড হাফের যে খেলা খেলছে এটা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তো ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবে। গেল ম্যাচটা দুর্দান্ত খেলেছি, আশা করছি এই ম্যাচেও ভালো কিছু হবে। দু দলের অতীত পরিসংখ্যানে অবশ্য 2 মেরুতে দুজনের অবস্থান। ঢাকা আবাহনী শোকেসে যেখানে শোভা পাচ্ছে পেশাদার লীগ সহ বড় বড় আসরের শিরোপা, সেখানে চট্টগ্রাম আবাহনী এই প্রথম ঘরোয়া কোনো আসরের ফাইনালে। তবে শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের গ্রুপ পর্বে অবশ্য বন্দরনগরী দলটির কাছে 1-0 গোলে হেরেছিল ঢাকা আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, কুমিল্লায় নিহত 1। বিভিন্ন অনিয়মে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। অনিয়ম আর পুরনো পদ্ধতির কারণে ভূমি প্রশাসনে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। তথ্য সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল করার তাগিদ বিশেষজ্ঞদের। সরবরাহ না থাকায় দেশে দেখা দিয়েছে নিউমোনিয়া ও পোলিও টিকার তীব্র সংকট। নেই যক্ষ্মা টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জ, উদ্বিগ্ন অভিভাবক। রমজানের আগেই অস্থির দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে বাড়ছে দাম। দ্রুত আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এবং কবিগুরুর 155তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে সাজ সাজ রব। কুষ্টিয়া শিলাইদহে চলছে মেলার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।